আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলাদেশের মানচিত্র সমাধান। এই টপিক থেকে প্রতি বছর 1 থেকে 2 মার্কের প্রশ্ন বিসিএস সহ সকল চাকরি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় আসতে দেখা যায়। আমরা আজকে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের মানচিত্র নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয় আমাদের বা যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় আমরা ভুল করে ফেলি, সেই প্রশ্নগুলো খুব সহজে দেখার চেষ্টা করব এবং আমরা আজকে একদম যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং বারবার ভুল হয় সেগুলোই দেখার চেষ্টা করব খুব সহজে, খুব কম সময়ের মধ্যে। আমরা প্রথমে যদি দেখি তাহলে আমরা দেখব মানচিত্রের দিক নির্ণয়। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিকে এসে আটকে যায় যে মানচিত্রটা তো আসলে মানে কেমন হয়, এরকম সোজা আছে, আমরা উপরের দিকে উত্তর ধরবো না নিচে উত্তর ধরবো, বাংলাদেশের মানচিত্রে উপরের দিকে উত্তর ধরলে আমেরিকার মানচিত্রে কোনটা ধরবো বা গোটা পৃথিবীর মানচিত্রে কোনটা ধরবো। একদম সহজ হয়ে গোটা পৃথিবীর মানচিত্রর দিক নির্ণয় করাও যেমন বাংলাদেশের মানচিত্রের দিক নির্ণয় করাও ঠিক তেমনই, একদম ইজি প্রসেস। দেখেন, আপনি মানচিত্র সোজা দাঁড়াবেন, আপনার হাতের যে ডান পাশটা থাকবে সেটা হচ্ছে পূর্ব দিক, আপনার হাতের বাম পাশটা হচ্ছে পশ্চিম দিক, আপনার ওপরের দিকটা হচ্ছে উত্তর এবং নিচের দিকটা দক্ষিণ। এখন বলবেন যে স্যার তাহলে খাতা কলমে কিভাবে দেখব? আপনি মনে করেন যে এইটা আপনার খাতা, আপনার সোজাসুজি খাতা, খাতা থেকে এদিকে ডান পাশ, এদিকে বাম পাশ, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, তাহলে ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। তাহলে আপনার জন্য মানচিত্রে দিক নির্ণয় করা কিন্তু আর খুব একটা কঠিন হবে না। সোজা মানচিত্র সোজা দাঁড়াবেন, ডান পাশে পূর্ব দিক, বাম পাশে পশ্চিম দিক, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। দেখেন এই যে এই সাইডগুলো আমরা দেখলাম, এখন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তাহলে কি পুরো বিশ্বের যদি একটা মানচিত্রের কথা আমরা চিন্তা করি তাহলে কিভাবে দিক নির্ণয় হবে? সেম সিস্টেম একদম। মানচিত্রে এই উপরের দিকে হচ্ছে যে আপনার উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, হাতের ডান পাশ যেটা সেটা হচ্ছে পূর্ব দিক আর বাম পাশে যেটা পশ্চিম দিক। তাহলে পৃথিবীর মানচিত্র নির্ণয় করাও যেমন, বাংলাদেশের মানচিত্র নির্ণয় করাও তেমন, গোটা পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র নির্ণয় করা একই প্রসেস। আশা করি এটা নিয়ে আর সমস্যা কারো থাকবে না, মানচিত্রের দিক নির্ণয় করার এটাই প্রসেস। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাই। বাংলাদেশের অবস্থান, এইটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাংলাদেশের অবস্থান নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে আমি একটা ম্যাপ দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। অবস্থান বলতে আমরা এটুকু বুঝবো আপাতত এখন যে বাংলাদেশের চারপাশে কাদের অবস্থান, শুধু আমরা এইটুকু বোঝার চেষ্টা করব। দেখেন, আপনারা এটা জানেন বাংলাদেশের এই যে এইখান থেকে শুরু করে বাংলাদেশের এইখান থেকে শুরু করে মোটামুটি এই এরিয়া পর্যন্ত, এই এরিয়াও না, এই যে এই পর্যন্ত, এই দিকটা পর্যন্ত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ প্রদেশ। আপনাদের সহজে বোঝালে বোঝাবেন কলকাতা, কলকাতা যেখানকার রাজধানী আর কি সেটা। এখন আসি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সেভেন সিস্টার। কোন পর্যন্ত? এই পর্যন্ত হচ্ছে সেভেন সিস্টার। কি সিস্টার? সেভেন সিস্টার। তাহলে এই পর্যন্ত আপনাদের বোঝা গেল, এই পর্যন্ত কি সেভেন সিস্টার। এখন দেখেন ঘটনাটা হচ্ছে এর পরে যেটা আছে এইখানে বেশ কিছু অংশ, যেটা হচ্ছে মিয়ানমার। এই নিচের দিকে যে অংশটা এটা হচ্ছে বে অফ বেঙ্গল। তাহলে আমাদের চারপাশে কি আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমরা যদি আরেকবার একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশের এইখান থেকে এই পর্যন্ত অংশটা, এই অংশটা মোটামুটি ভারতের পশ্চিমবঙ্গ। এই পাশে কি? এই পাশে হচ্ছে ভারতের সেভেন সিস্টার। আমি সেভেন সিস্টার কি জিনিস এখনই আসছি। এরপরে দেখেন, এরপরে যদি আমরা চিন্তা করি, তারপরে এই যে এখানে কিছুটা অংশ হচ্ছে মিয়ানমারের সাথে সীমান্ত, এবং তারপরে এই যে এইখান থেকে শুরু করে এগুলা কি? এগুলা হচ্ছে বে অফ বেঙ্গল অথবা বঙ্গোপসাগর যেটা বলা হচ্ছে সেইটা। তাহলে আমরা যদি একটু দেখি, এই পাশটা হচ্ছে পশ্চিম, এই পাশটা হচ্ছে উত্তর, এই পাশটা হচ্ছে নিচে হচ্ছে দক্ষিণ,
আর এই পাশটা হচ্ছে পূর্ব দিক। তাহলে আমরা কি বলতে পারি, সেভেন সিস্টার হচ্ছে উত্তর পূর্ব দিকে, তার মানে সেভেন সিস্টার যেহেতু যে এখান থেকে এই দিক, উত্তর পূর্ব দিকে কি সেভেন সিস্টার। এরপরে পশ্চিম দিকে কি, পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ রাজ্য, নিচের দিকে দক্ষিণ, দক্ষিণে কি বঙ্গোপসাগর। তাহলে আমাদের কিন্তু চারটা সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমরা এই জিনিসটা আরেকটু সহজ হয়ে যাবে আমরা যখন এই চিত্রটা দেখার চেষ্টা করব। দেখেন এই যে এইখান থেকে এই দ্রাঘিমা বা এগুলো উত্তর অক্ষাংশ এগুলো বাদ, এগুলো আমরা যখন ভূগোলের ক্লাস করব তখন এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা আপাতত স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করছি যে এই বাংলাদেশের চারদিকে কাদের অবস্থান। দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি আপনার কি বঙ্গোপসাগর, এইখান থেকে এই পর্যন্ত বে অফ বেঙ্গল, এই যে বঙ্গোপসাগর, ঠিক আছে, এই সেক্টর। এই দেখেন এইখান থেকে ওরা নিয়েছে এই যে পশ্চিমবঙ্গ, এই পর্যন্ত হয়তো পশ্চিমবঙ্গ এই পর্যন্ত আসে। এরপরে দেখেন এই যে এইখান থেকে আসাম, মেঘালয়, তারপরে হচ্ছে যে ত্রিপুরা, মিজোরাম সহ এই পর্যন্ত এরিয়া চলে আসবে। এইখান থেকে হচ্ছে আপনার আবার মিয়ানমারের এরিয়া। দ্যাট মিনস আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এইখানে যেটা রেখেছে ভারতের উত্তর অংশে, যেটা ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, এই যে এই সাইডটা পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম উত্তর দিকে। দক্ষিণে কি বঙ্গোপসাগর, আন্দামান, আচ্ছা বঙ্গোপসাগর এবং তার পরবর্তী কিছু দ্বীপের কথা বলেছে। আচ্ছা পূর্ব দিকে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার। তাহলে পূর্ব দিকে যে এই সাইডটা। আচ্ছা এরপরে দেখি, এরপরে পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এই যে এইদিকেও পশ্চিমবঙ্গ, এইদিকেও পশ্চিমবঙ্গ, ঠিক আছে, ওই জন্য আমি ওই পর্যন্ত দেখিয়েছি। আচ্ছা আমরা পরের টপিকে চলে আসি, ওইটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। এখন আসি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী জেলা। আচ্ছা আমরা গত যে টপিকটা দেখলাম, এই যে এই টপিকটা এখানে আমরা কি দেখলাম যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ভারত, এখান থেকে শুরু করে কি এই পর্যন্ত ভারত, এবং এই যে এই জায়গাটা কি, এই জায়গা মিয়ানমার। দ্যাট মিনস আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা আছে। কয়টা দেশের? দুইটা দেশের। তাহলে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যে জেলা আছে সেটাও কিন্তু দুইটা দেশের সাথে হবে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি ভাবে বলতে পারি আমরা এটা হচ্ছে ভারতের সাথে সীমান্ত, আর এইখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা সেটা হচ্ছে মিয়ানমারের সাথে। তাহলে এই বেশি অংশ কার সাথে? ভারতের সাথে। এবং এইখানে এই জায়গাটুকু মানে আমি ধরতে বলেছি, অ্যাকুরেটলি তো দেখানো সম্ভব না। তাহলে এই জায়গাটুকু কি? এই জায়গাটুকু হচ্ছে মিয়ানমারের সাথে। এখন এইখানে সব থেকে মানে মজার জায়গা যেটা, যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে 30টি এবং মিয়ানমারের সাথে আছে 3টি, কিন্তু মোট আছে 32টি। বলবেন যে স্যার কি তাহলে আপনি ভুলভাল বলছেন? না, বা আপনি কি উল্টাপাল্টা কিছু বলছেন? না, এরকম কিছু না। দেখেন এইখানে আপনি 30 আর 3 33 হওয়ার কথা, বাট হয়েছে 32। এখানে একটা ট্রিক্স আছে। দেখেন এই যে এইখানে হচ্ছে ভারত, বাংলাদেশ, আর হচ্ছে আমি একটু মুছে দিয়ে দেখাই, এই যে এই জায়গাটা মোটামুটি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার 3টা দেশের সীমান্ত একই জায়গায়। মনে করেন যে এই জায়গাটায়, তাহলে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, তাহলে এই পাশটা হচ্ছে যে মিয়ানমার, এই পাশটা মিয়ানমার, তাহলে এই পাশটা মিয়ানমার, এই পাশটা বাংলাদেশ, তাই না? তাহলে এই যে এইখানে একটা জেলা আছে, এই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি। আপনারা সবাই এই জেলার নাম জানেন। এই রাঙামাটি জেলাটা ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার, বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার দুইটা দেশের সাথে শেয়ার করে। এই জন্য এটা ভারতের সাথেও এই রাঙামাটিটার সীমান্ত ধরা হবে, মিয়ানমারের সাথেও সীমান্ত ধরা হবে। অতএব একটার সাথে কমন যাবে। তাই জন্য এখানে 30 আর 3 33 না হয়ে কত হয়েছে? 32। তাহলে এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আমরা এরপরেরটায় আসি। এরপরে দেখেন এখানে আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি, অনেকটা বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে না, একটু ছবির কারণে সমস্যা। এই যে এইখানে দেখেন, এই যে এইখানে রাঙামাটি আমি দেখাইছি, এই দেখেন এই যে রাঙামাটি, এই যে এই অঞ্চলটা নিয়ে রাঙামাটি। তাহলে এখানে ভারতের কিছু অংশ আছে, মিয়ানমারের সাথে কিছু অংশ আছে, ওইটা দেখানোর জন্য আমি এই ছবিটা দিয়েছি। এবং এই যে সীমান্তবর্তী যে 32টা জেলার কথা বলা হয়েছে, যে এই পাশ দিয়ে যে জেলাগুলো আছে মোটামুটি এগুলো 32। এটা আপনাদের মনেও রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নাই। এমনি আপনি যখন সাধারণ জ্ঞান পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়ে যাবে, এমনি আপনার মনে থাকবে। আচ্ছা আমরা এরপরে আসি বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। আমরা প্রথমে সীমান্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে 2-3টা জিনিস একটু দেখে নিয়েছিলাম। হ্যাঁ, আমরা যদি
এই যে এইখান থেকে ধরি তাহলে এই পর্যন্ত কি আমরা বলেছিলাম ভারত, এইখান থেকে এইখানে কি আমরা বলেছিলাম মিয়ানমার, এখান থেকে এইখানে কি ধরেছিলাম আমরা ধরেছিলাম বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি এখন এইখান থেকে একটু চিন্তা করি যে বাংলাদেশের মোট সীমান্ত বলতে বোঝায় এই যে এটা, এই যে এইটা মোট সীমানা বলতে বোঝায়, এই যে সীমান্ত দৈর্ঘ্য বলতে বোঝায় এই যে এই জায়গা ঘুরে আসলে যে দৈর্ঘ্যটুকু হবে সেটা, তার মানে এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। বাট সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা কি দেখেছি, আমরা দেখেছি এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্থলভাগ, কারণ বাংলাদেশ এবং মিয়ানমার এই দুইটা টাইপ দেখেন, এখানে এই বাংলাদেশ আর মিয়ানমার এই দুইটা মিলে বাংলাদেশের স্থল সীমান্ত, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হতে পারে জল সীমান্ত। তাহলে একটা জিনিস দেখেন, বাংলাদেশের এই সীমান্ত বলতে বোঝানো হচ্ছে এই জলভাগ, দ্যাট মিন্স এই অঞ্চলটুকু, এবং এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অঞ্চলটুকু আছে এই পুরো অঞ্চলটুকু, দ্যাট মিন্স এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা। তাহলে পুরোটা কি এই মোট সীমান্ত আছে 5138 কিলোমিটার, কতটুকু 5138 কিলোমিটার। তাহলে পুরোটা মানে এখান থেকে শুরু করে একবারে এখান থেকে ঘুরে এসে এইখান পর্যন্ত 5138, এটা মনে রাখেন। এর মধ্যে স্থল সীমান্ত কতটুকু আছে, মানে দ্যাট মিন্স এইখান থেকে শুরু করে, আমি একটু চেঞ্জ করে দেখাই, হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম মিয়ানমার সহজ এইটুকু, ভারত এবং মিয়ানমারের সাথে মোট কত, যে ভারত এবং মিয়ানমার মিলে 4427 কিলোমিটার, এর মধ্যে ভারতের সাথে আছে 4156 এবং মিয়ানমারের সাথে আছে 271 কিলোমিটারের স্থল সীমান্ত। এখন আসি এই যে নিচের যে অংশটুকু জল সীমান্ত, এইটুকু জল সীমানা, হ্যাঁ, জলভাগ যেটা, এটা 711 কিলোমিটার। তাহলে এই জল আর এই স্থল এই দুইটা মিলে 5138 কিলোমিটার হচ্ছে এই পুরো বাংলাদেশের যে সীমান্ত দৈর্ঘ্য আছে সেইটা। তাহলে এই পর্যন্ত আমাদের এইটা ক্লিয়ার হলো। আমরা পরের টপিকে চলে যাই। বাংলাদেশের কৌণিক শীর্ষ আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে, আমরা দেখলাম যে বাংলাদেশের সীমান্তবর্তী 4টা জায়গা আছে, মানে সর্বোচ্চ কৌণিক সীমান্তে, মানে বাংলাদেশের 4টা দিক যদি আমরা চিন্তা করি, এইদিকে পশ্চিম, এইদিকে হচ্ছে পূর্ব, উপরের দিকে হচ্ছে উত্তর, আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখেন যে কৌণিক বলতে বোঝাচ্ছে যে 4 কোণায় বাংলাদেশের সর্বশেষ জায়গা কোনটা, সোজা হিসাব 4 কোণায় বাংলাদেশের সর্বশেষ জায়গা কোনটা এইটা বলা হয়েছে। দেখেন আমরা যদি একটু দেখাই যে এই যে এখানেও দেখাই দিয়েছে উত্তর দক্ষিণ কোন দিকে, আমাকে আর লেখার দরকার নেই, আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ। বাংলাদেশের সর্ব উত্তর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা। এটা কোথায়, বাংলাদেশের পঞ্চগড় জেলায়। কোথায়, পঞ্চগড় জেলায়, বাংলাবান্ধা, তেতুলিয়া, পঞ্চগড়। তাহলে এটা কোথায়, বাংলাবান্ধা, তেতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা। এরপরে আসি এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে এইটা হচ্ছে শেষ পয়েন্ট, আমি একটু মুছে দিই, এই যে এইটা হচ্ছে শেষ পয়েন্ট, তার মানে এই পাশটা কি, পশ্চিম পাশ। তাহলে পশ্চিম দিকে শেষ পাশ হচ্ছে মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা নামের যে জায়গাটা আছে সেই জায়গা। এখন আসি, এখন যদি আমি একদম নিচের দিকে ধরি, কোথায়, একদম নিচের দিকে ধরি, যদি নিচের দিকে চিন্তা করি তাহলে কি দেখব যে দক্ষিণ দিকে সর্বশেষ জায়গা কোথায় সেটা হচ্ছে যে সেরাদ্বীপ অথবা সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারে। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসি, যদি আপনি এইভাবে চিন্তা করেন তাহলে দেখেন এইটা বাজছে, এইটা কিন্তু এই পূর্ব দিকের শেষ সীমানা হচ্ছে না। পূর্ব দিকের শেষ সীমানা কোনটা হচ্ছে, এই যে এই পয়েন্টটা আখাইনঠং থানচি বান্দরবন, কারণ সোজা লাইন টানলে এইটা আসে না, এইটা এসে পড়ে, ঠিক আছে, আখাইনঠং থানচি বান্দরবন। তাহলে আমরা 4 দিক ক্লিয়ার করে ফেললাম মোটামুটি ভাবে। আমরা যদি এই টপিকটা এখন বাদ দিই, আমরা যদি পরের টপিকে চলে আসি, বাংলাদেশের সমুদ্র সীমা। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা কি খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সমুদ্র সীমা।
আমরা একটা ইমেজের মাধ্যমে এটা দেখার চেষ্টা করবো একটা স্লাইড দিয়ে। তার আগে আমি ম্যানুয়ালি একটু আপনাদেরকে বাংলাদেশের সমুদ্র সীমাটা কিভাবে নির্ধারিত হয় সেটা একটু বুঝিয়ে আসি। ধরেন এটা বাংলাদেশের মানচিত্র, আমরা জানি কি এইটা হচ্ছে কক্সবাজার, আমরা জানি কি এটা হচ্ছে কক্সবাজার, তাই না? এই যে এইটা হচ্ছে কক্সবাজার, মনে করেন এটা কক্সবাজার। এখন সমুদ্র সীমা নির্ণয় করে কিভাবে, এটা একটা বড় পয়েন্ট। দেখেন, মনে করেন যে কক্সবাজার থেকে আপনি মাপবেন, মনে করেন যে এই জায়গাটা চিন্তা করেন, এটা মনে করেন কক্সবাজার, মনে করেন না, মনে করতে বলছি, বোঝানোর খাতিরে এটা মনে করতে বলছি। এখন মাপ তাহলে ধরা হবে কোথা থেকে? যারা কক্সবাজার গিয়েছেন তারা জানেন যে সকালের দিকে পানি অনেক উপরে উঠে আসে, আবার সন্ধ্যার দিকে যারা বিচে গিয়েছেন তারা দেখবেন যে পানি অনেক নিচের দিকে নেমে যায়। এই যে দুইটা সেক্টর, পানি উপরের দিকে আসলো এবং পানি নিচের দিকে নেমে গেল, এই যে দুইটা সাইড, এখন এইখানে আপনি চিন্তা করছেন যে তাহলে মাপার সময় কোথা থেকে ধরবেন? সকালবেলা উপরে উঠে আসবে এখান থেকে ধরবেন, না সন্ধ্যার সময় নিচে নেমে যাবে সেখান থেকে ধরবেন? অতএব আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্ট বাছাই করে নিতে হবে মাপ চিন্তা করার জন্য, সেইটা হচ্ছে বেস পয়েন্ট। বেস পয়েন্ট তার মানে জোয়ার ভাটার সময় পানি সর্বোচ্চ যত দূর পর্যন্ত নেমে যায় ওইখান থেকে মাপটা পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে এই মাপটা কোথায় গেল? এটা হচ্ছে কক্সবাজার সি বিচ থেকে যত দূর পানি নেমে যায় সন্ধ্যার সময়, ওইখান থেকে আমরা মাপ ধরা শুরু করলাম। তাহলে মাপ ধরে এইখানে আসেন, এইখানে যদি আমরা চিন্তা করি প্রথম 12 নটিক্যাল মাইল, কতটুকু? 12 নটিক্যাল মাইল পর্যন্ত এইটাকে বলা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। কি সীমা? রাজনৈতিক সমুদ্র সীমা ধরা হয়। এরপরে দেখেন, এর পরের 12 নটিক্যাল মাইল, দ্যাট মিন্স এইখান থেকে 24 নটিক্যাল মাইল, এটাকে সংলগ্ন অঞ্চল বলা হয়। সংলগ্ন অঞ্চল বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? তাহলে এটা কি অঞ্চল? সংলগ্ন অঞ্চল। এরপরে এই বেস পয়েন্ট থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, কতটুকু? 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে জায়গাটা আছে এইটাকে বলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল কি অঞ্চল? এই কোন জায়গায় কি হয় এটা আমি বোঝাচ্ছি এখনই, আগে দেখেন, না হলে পরে আবার এলোমেলো হয়ে যাবে। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব 350 নটিক্যাল মাইল। 350, আচ্ছা ওটা আমি একটু মুছে দিই, এই পাশে লিখি 350 নটিক্যাল মাইল পর্যন্ত এইটাকে বলা হয় মহীসোপান। মহীসোপান কি বলা হচ্ছে? মহীসোপান বলা হচ্ছে। দেখেন, এইখানে স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা ধরার সময় এই প্রথমে দেখা গেল রাজনৈতিক অঞ্চল ধরে, এর পর থেকে আবার 24 নটিক্যাল মাইল ধরে না, এই রাজনৈতিক সমুদ্র এর পরের 200 নটিক্যাল মাইল, মানে প্রত্যেকটাই ধরতে হবে তার বেস পয়েন্ট থেকে মাপ ধরতে হবে। তার মানে বেস পয়েন্ট থেকে প্রথম 12 নটিক্যাল মাইল রাজনৈতিক, বেস পয়েন্ট থেকে প্রথম 24 নটিক্যাল মাইল সংলগ্ন অঞ্চল, এরপরে বেস পয়েন্ট থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল, বেস পয়েন্ট থেকে মহীসোপান হচ্ছে 350, বাংলাদেশের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় 354 নটিক্যাল মাইল চিন্তা করা হয়। এখন আসি এই জায়গাগুলোতে কি হয় দেখেন। রাজনৈতিক অঞ্চল যেটা, এই 12 নটিক্যাল মাইল, এটা একটা দেশের মানে সার্বভৌমত্বের প্রতীক বলতে পারেন। মানে এই জায়গার মধ্যে একটা দেশ যা খুশি তাই করতে পারে। ধরেন বাংলাদেশ সরকার বাংলাদেশের মধ্যে যেমন সব জায়গায় যে কোনো কিছু করতে পারে, এই অঞ্চলটার উপরে সব কিছু করতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, সামরিক কর্মকাণ্ড বলেন, সহ সকল কার্যক্রম পরিচালনা করতে পারে। সংলগ্ন অঞ্চল মানে যে 24 পর্যন্ত, এই পর্যন্ত বাংলাদেশ সবকিছুই করতে পারে, মানে এই রাজনৈতিকের মতো সংলগ্নটা। অর্থনৈতিক অঞ্চল এই 24 পার হয়ে গেলে একটা দেশের জন্য রাজনৈতিক সমুদ্র সীমা, মানে রাজনৈতিক বা ভৌগোলিক যে আপনার যে ইয়েটা থাকে, যে হচ্ছে কন্ট্রোলটা থাকে, সেই কন্ট্রোলটা আর থাকে না। এইখানে সে অর্থনৈতিক কার্যক্রম চালাইতে পারবে। এই অঞ্চল 200 নটিক্যাল মানে 24-এর পর থেকে 200 পর্যন্ত অর্থনৈতিক, দ্যাট মিনস মাছ ধরা বলতে পারেন, বা সামুদ্রিক যে যদি কোনো খনিজ সম্পদ থাকে সেগুলো উত্তোলন বলতে পারেন, অথবা এরকম কোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে এগুলো আপনি করতে পারেন। এরপরে আসি মহীসোপান। মূলত বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের মারামারি বা ঝড়গা যুদ্ধ সমুদ্র সীমা নিয়ে হয়। এই মহীসোপানটা হচ্ছে সবার,
এটা সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে, সবাই সেখানে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। এবং এর পরে যে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে একদম পুরোপুরি ডিপ সি। আচ্ছা, এইটা তো তাহলে গেল। আমরা এবার একটু আসি যারা আর একটু অ্যাডভান্স ওয়েতে বুঝতে চাচ্ছেন। এই যে দেখেন, আমি আপনাকে যেটা বোঝাইছিলাম, এই যে এখানে বেস পয়েন্ট লেখা আছে, কি লেখা আছে? বেস পয়েন্ট। এই যে বেস পয়েন্ট থেকে মাপ শুরু করছে, মাপার পরে এই যে বেস পয়েন্ট থেকে 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল এরিয়া, ঠিক আছে, টেরিটোরিয়াল এরিয়া। এরপরে এই বেস পয়েন্ট থেকে 24 নটিক্যাল মাইল হচ্ছে কন্টিজিয়াস এরিয়া। এরপরে দেখেন এইখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কি জোন? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এরপরে আসেন, এরপরে যদি আমরা দেখি, এই যে এইখান থেকে বোঝাইছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিন্স এখানে 150 বোঝাচ্ছে, 150 নটিক্যাল মাইল। দ্যাট মিন্স এইখান থেকে একদম এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে এই এরিয়াটুকু, এইটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, যেটাকে আপনারা মহীসোপান হিসেবে একটু আগে জানলেন। তাহলে মোটামুটি বাংলাদেশের সমুদ্র সীমা দেখেন, এইটা কিন্তু এই যে আনক্লোজ থেকে দিয়েছে, ঠিক আছে, আনক্লোজ থেকে দিয়েছে। তাহলে এইটা কিন্তু মোটামুটি জাতিসংঘ থেকে মোটামুটি নির্ধারিত। তাহলে এই যে আমরা মানচিত্র নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাতে আমার বিশ্বাস আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, যেগুলো আপনারা দীর্ঘদিন ধরে সমাধান করতে পারছিলেন না। আমাদের সাধারণ জ্ঞান বেসিক কোর্সের নতুন ব্যাচে ভর্তি শুরু হলো আজকের এই ভিডিও আপলোডের মধ্য দিয়ে। আমাদের এই ডেমো ক্লাসটি দেখে আপনি ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে। এই কোর্সটিতে যে ফ্যাসিলিটিসগুলো থাকবে সেগুলো এখানে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই কোর্সে ক্লাস সংখ্যা থাকবে টোটাল 110টি। এই কোর্সে এক্সাম পাবেন 30টি। এই কোর্সে লেকচার শিটের PDF পাবেন সম্পূর্ণ ফ্রি যদি ভর্তি হন। এবং এই কোর্সে বাংলাদেশ বিষয়াবলীর উপরে ক্লাস পাবেন 35টা, আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে ক্লাস পাবেন 35টা, ভূগোলে 5টা, নৈতিকতা সুশাসনে 5টি, বিজ্ঞান এবং ICTতে 15টি করে টোটাল 110টি লাইভ ক্লাস আপনি পাবেন। অর্থাৎ 110টি লাইভ ক্লাস, 30টি এক্সাম, লেকচার শিটের PDF, লাইফ টাইম রেকর্ড এবং লাইফ টাইম গ্রুপে অ্যাক্সেস। আমাদের এই কোর্সের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত আমাদের এই কোর্সে ক্লাস করতে পারবেন। অর্থাৎ একবার ভর্তি হলে পরবর্তী সকল ব্যাচে ফ্রি এনরোল করার সুযোগ আপনি পাবেন। কোর্স ফি থাকছে 1100 টাকা। 50% অফারে 550 টাকায় ভর্তি হতে পারবেন আমাদের এই কোর্সটিতে। ভর্তি হতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন।